মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প বিবেচনা করছেন। এর মধ্যে আছে নিরাপত্তা বাহিনী ও দেশটির শীর্ষ নেতাদের উপর সুনির্দিষ্ট হামলা। দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিস্থিতি সৃষ্টি করতে চান তিনি, এই হামলা করতে চান। তবে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্ররা সতর্ক করেছে, কেবল বিমান হামলায় শাসন ব্যবস্থা বদলানো যাবে না। আর উপসাগরীয় দেশগুলো বলেছে এই হামলায় তারা যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না। একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এবং মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বৃহস্পতিবার এ তথ্য জানায়। সূত্র জানায়, ট্রাম্প সহিংসতার জন্য ওয়াশিংটনকে দায়ী করা ইরানের কমান্ডার ও প্রতিষ্ঠানগুলোতে আঘাতের কথা বিবেচনা করছেন। বিক্ষোভকারীদের আত্মবিশ্বাস দিতে ট্রাম্প এটা করতে চান, যাতে তারা সরকারি ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ভবন নিজেদের দখলে নিতে পারেন। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে ইরানের বিক্ষোভ দমনে বা রাশিয়ার প্রতি সমর্থনে জড়িত কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। এরই মধ্যে ইরানের সেনাবাহিনীতে নতুন করে যুক্ত হয়েছে 1000 ড্রোন। একই সাথে যে কোনো হামলার জবাবে কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরপরই তেহরান জানিয়েছে ইরানের সেনাবাহিনীতে নতুন করে 1000 ড্রোন যুক্ত করা হয়েছে। এরই মধ্যে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে হামলা চালানোর হুমকি দেন। এর প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যে কোনো ধরনের আগ্রাসনের জবাবে ইরান বন্দুকের ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের এক অধিবেশনে ইরানের ওপর নতুন করে এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের বিক্ষোভ দমন বা রাশিয়ার প্রতি সমর্থনের সঙ্গে জড়িত ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এদিকে মার্কিন সিনেট কমিটির এক শুনানিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়লে এরপর কি ঘটবে তা কেউ স্পষ্টভাবে বলতে পারে না। রুবিও স্বীকার করেছেন, ইরানের পরিস্থিতি অন্য দেশের মতো সহজ নয়। তাই খামেনি সরকারের পতন হলে দেশটির নেতৃত্ব কে দেবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান রুবিও। এদিকে এই সপ্তাহে ইরান ইস্যুতে আলোচনার জন্য ট্রাম্প প্রশাসন ইসরায়েল ও সৌদি আরবের জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ভেতরে সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে ওয়াশিংটনে গিয়েছেন। এ সময় সৌদি কর্মকর্তারা কূটনৈতিক সমাধানের পক্ষে চাপ দিয়ে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়ানোর চেষ্টা করবেন বলেও জানা গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় তুরস্ক শুক্রবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেবে বলে জানিয়েছেন আঙ্কারার কর্মকর্তারা। সৃষ্টি ঘটক, ৭১। ইরান ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত 48 ঘন্টার মধ্যে ইউএস নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়ালো 6টিতে। এছাড়া এই অঞ্চলে বর্তমানে একটি বিমানবাহী রণতরী এবং আরও 3টি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে। যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, তবে এতে ওয়াশিংটনকে কোনো ধরনের সহযোগিতা করবে না যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ইরান যদি সংঘাতে জড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তা করবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ইতোমধ্যে মিত্রদের সহায়তার জন্য কাতারের রাফায়েল টাইফুন মোতায়েন করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ একটি সূত্র জানিয়েছে, কাতারের অনুরোধের জেরেই যুদ্ধবিমানগুলো সেখানে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারেই সবচেয়ে বড় বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের। চলতি মাসের শুরুর দিকে ইরান মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো নিয়ে হুমকি দিয়েছিল। তাদের এই হুমকি এসেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরেই।
ইরানের সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে দেশটিতে কর্মরত নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশনের প্রধান বলেছেন, প্রয়োজন হলে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুশ বিজ্ঞানীদের ফিরিয়ে আনতে প্রস্তুত রয়েছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে এ তথ্য জানানো হয়েছে। ইরানের দমন-পীড়নের ঘটনায় একাধিকবার দেশটিতে হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী এবং সহযোগী যুদ্ধজাহাজের আগমন ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বেড়েছে। গত বছরের জুন মাসে 12 দিনের যুদ্ধে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা হলেও বুশেহর কেন্দ্রটি লক্ষ্যবস্তু করা হয়নি। বুশেহর পারমাণবিক কেন্দ্রটি ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমনের পর দেশজুড়ে ব্যাপক গণগ্রেপ্তার অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী, আর এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী রাস্তায় মূলত চেক পয়েন্টগুলোর আশেপাশে উপস্থিতি বাড়িয়েছে এবং ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করেছে। তারা জানান, নিরাপত্তা বাহিনী প্রত্যেককে গ্রেপ্তার করছে, কেউ জানে না তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কোথায় রাখা হচ্ছে। এমনকি গত কয়েক বছর আগের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদেরও নতুন করে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউট দেশটির নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর মারাত্মক প্রভাব ফেলেছে। সরকার বিরোধী বিক্ষোভ দমনের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়, যা এখনও স্বাভাবিক হয়নি। এতে পরিবারের সাথে ঠিকমতো যোগাযোগ করতে না পারায় উদ্বেগে দেশটির প্রবাসীরা। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। ইরানের নাগরিক কাভিও কাভৌসি থাকেন গ্রিসে। পরিবার থেকে অনেক দূরে থাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম ইন্টারনেট, তাও বন্ধ দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকেই। একে ইরানের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে রয়েছে চরম হুমকির মুখে, তার উপর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় কাভৌসির দিন কাটছে উদ্বেগে। সবসময় একটা আতঙ্ক কাজ করছে। প্রতিটি দিন আমি যোগাযোগের চেষ্টা করি, পরিবারের সবাই ঠিক আছে কিনা জানতে ইচ্ছা করে, কিন্তু দুঃখের বিষয় আমার দেয়া মেসেজ তাদের কাছে পৌঁছায় না। যখন আমি ল্যান্ডলাইনে চেষ্টা করি, সেখানেও কারো সাড়া মেলে না। এটা আমার জন্য হতাশার, দুশ্চিন্তা মাথায় থেকেই যাচ্ছে। অনলাইন প্রশিক্ষক বুশরা খাদেমুলও আছেন বিড়ম্বনায়। ইন্টারনেট বন্ধ থাকায় তিনি অনলাইনে ক্লাস নিতে পারছেন না, ফলে উপার্জনের পথ থেমে গেছে তার। আয়ের একটি বড় অংশই আসে অনলাইনে প্রাইভেট পড়িয়ে, যা এখন আর আসছে না। শুধু তাই নয়, দেশের বাইরে থাকা পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গেও যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে তারও। ইন্টারনেট আমার কাছে পানির মতোই মৌলিক প্রয়োজন। পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না, ইন্টারনেট ছাড়া তেমনই আমি রোজগারহীন। একই সমস্যার কথা জানিয়েছেন অনলাইন ভাষা শিক্ষক নাজাফারিন মোসাভারি। বিদেশে থাকা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারও আয়ের পথ বন্ধ। বিপাকে পড়েছেন দেশটির অর্থনৈতিক সংকটের এই সময়ে। গত ৮ জানুয়ারি থেকে ইরানের বিভিন্ন অঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তেহরান। যদিও ইরানের অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে ধীরে ধীরে কিছু সীমিত অনলাইন সেবার প্রবেশাধিকার দেয়া হয়েছে, যেমন সরকারি ওয়েবসাইট বা স্কুলের ইন্টারনেট। তবে এখনও পুরোদমে ইন্টারনেট সংযোগ চালু করেনি ইরান সরকার। বিশ্লেষকদের মতে, ইন্টারনেটের এই চলমান ব্ল্যাকআউট আরও দীর্ঘ হলে ইরানের অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবন জীবিকায়। আরাফাত ইসলাম, ৭১। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নিহতের সংখ্যা সংক্রান্ত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে তারা এসব প্রতিবেদন স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। হাইডার্সের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী জানিয়েছে যে প্রায় ৭১,০০০ ফিলিস্তিনি নিহতের সংখ্যা সঠিক, তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিরা এতে অন্তর্ভুক্ত নন। ইসরায়েলি সরকার বহু বছর ধরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত নিহতের সংখ্যা মানতে অস্বীকৃতি জানিয়ে এসেছে এবং একে ভ্রান্ত ও অবিশ্বস্ত বলেও অভিহিত করেছে। তবে সেনাবাহিনী জানায় তারা তথ্যগুলো বিশ্লেষণ করছে। তথ্যগুলোর যথার্থতা স্বীকার করলেও সেনাবাহিনী জানিয়েছে তারা উপত্যকাটিতে বেসামরিক ও সামরিক নিহতের আলাদা করে শনাক্ত করার চেষ্টা করছে।
রেড ক্রসের কাছে অবশেষে 15 জন ফিলিস্তিনের দেহ হস্তান্তর করেছে ইসরায়েল। বিনিময়ে শেষ বন্দীকে ফেরত নিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে গাজায় 2 বছর ধরে চলা সংঘাতের একটা অংশের সমাপ্তি ঘটল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবরটি জানিয়েছে। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তাহব্যাপী আলোচনার পর এই হস্তান্তর সম্পন্ন হয়। যদিও গাজায় থাকা সব বন্দী ফেরত নিয়েছে ইসরায়েল, কিন্তু হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে এখনও রয়েছেন, যাদের মাঝে অনেকেই কোনো অভিযোগ ছাড়াই বিনা বিচারে কারাগারে আছেন। গাজা এখনও মানবিক সংকটে ভুগছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, খাদ্য, আবাসন ও চিকিৎসা সরঞ্জামের অভাবে এই অঞ্চল এক অভূতপূর্ব সংকটের মুখে পড়েছে। পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলে শক্তিশালী ঝড় ক্রিস্টিনার আঘাতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বুধবার মধ্যরাত থেকে বিধ্বংসী এই ঝড়ে এখনো পর্যন্ত অন্তত 5 জন নিহত হয়। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন 8.5 লাখেরও বেশি মানুষ। পর্তুগাল সরকার এই দুর্যোগকে জলবায়ুজনিত চরম ঘটনা হিসেবে বর্ণনা করেছে। ঝড়ের প্রভাবে পর্তুগালের বিভিন্ন জায়গায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ 150 থেকে 178 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় বহু ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং গাছ উপড়ে পড়েছে। বিপজ্জনক পরিস্থিতির কারণে দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লেইরিয়া জেলায়, সেখানে 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ধাতব পাতের আঘাতে এবং অন্যজন ভবনের ধ্বংসাবশেষে চাপা পড়ে মারা যান। এছাড়া ভিলাফ্রাঙ্কা দেশিরা এলাকায় গাছের নিচে গাড়ি চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছে। দেশটির বিমান বাহিনী জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ চলাকালীন থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বনভূমিতে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ। এর আগে গত বছর এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসোর্ট শহরের কাছে প্যারাশুট প্রশিক্ষণের সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে থাই পুলিশের 6 কর্মকর্তা নিহত হন। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পাশাপাশি 2টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 21টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো সবার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। গত রবিবার শেষ রাতে 2টি গুদামে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে। মোমো কারখানার কর্মীরাও কাজ করছিলেন। গুদামে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকার অভিযোগ উঠেছে, যদিও তা অস্বীকার করেছেন কর্তৃপক্ষ। তাদের দাবি, পাশের গুদাম থেকে অগ্নিকাণ্ড ঘটে। বারুইপুরের পুলিশ সুপার জানান, সব মিলে এ পর্যন্ত 21 জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে 27 জন। এরই মধ্যে রাজ্য সরকার নিহত প্রত্যেক পরিবারকে 10 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছে। আগামী মাসে বঙ্গোপসাগরে যৌথ মহড়া চালাবে ভারত ও রাশিয়া। এই মহড়ার নাম দেওয়া হয়েছে মিলান 2026। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। রাশিয়ান মেরিটাইম বোর্ডের প্রেস সার্ভিস জানিয়েছে, এই মহড়ায় অংশ নেবে দেশটির প্যাসিফিক ফ্লিটের ফ্রিগেট যুদ্ধজাহাজ মার্শাল শাপোশনিকভ। এই বিবৃতিতে জানানো হয়, ওমানের মাস্কাট বিমানবন্দর ছাড়ার পর জাহাজটি তার নির্ধারিত মিশন অব্যাহত রাখবে এবং বঙ্গোপসাগরে মহড়ায় অংশ নেবে। এর অংশ হিসেবে ফ্রিগেট আগামী 18 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম বন্দরে অনানুষ্ঠানিক সফর করবে।